ব্রেকের আগে যেতে যেতে বলছিলাম, স্বাধীনতার পরে একটা গ্রামে পিচই পড়েনি, রাস্তাই তৈরি হয়নি। হাড়োয়ার নজনেপুর থেকে মাতারাবাদ পর্যন্ত কত কিলোমিটার রাস্তা জানবো। আর এত দিন স্বাধীনতা পেয়েছি আমরা, তারপরে ওই গ্রামের মানুষরা এখনো পিচ পাননি। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কত কিলোমিটার রাস্তা, কতজন মানুষ ওই রাস্তার উপরে নির্ভর করেন? দেখো, প্রায় না হলেও 1000 মানুষ এই রাস্তার উপরে নির্ভরশীল। অর্থাৎ প্রায় স্বাধীনতার পর এই গ্রামের রাস্তায় কোনোদিন পিচ পড়েনি এবং পাকা রাস্তা অর্থাৎ ঢালাই রাস্তা হয়নি। এখন যেহেতু প্রচুর পরিমাণে গ্রামের দিকে ঢালাই রাস্তা হচ্ছে, কিন্তু সেই পরিষেবাটুকু পায়নি। ফলে এই রাস্তা থেকে বঞ্চিত হওয়ার কারণে এলাকায় অ্যাম্বুলেন্স ঢোকে না। ফলে প্রসূতি মায়ের থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত অসুস্থ মায়েরা বা কেউ সাধারণ মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, তাদেরকে সেখান থেকে কাঁধে করে বা পায়ে হাঁটিয়ে নিয়ে এসে এই নজনেপুর থেকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ওখান থেকেও প্রায় 7 কিলোমিটার দূরে হাসপাতাল। কিন্তু বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে, বারংবার প্রশাসন সেখানে গেছেন, মাপজোক করেছেন, আশ্বাস দিয়েছেন। না হলেও প্রায় 10 থেকে 12টি ইলেকশন পেরিয়ে গেছে, প্রতিবারই ইলেকশনে বলা হয় যে রাস্তা হবে, কিন্তু কোনো রাস্তা হয়নি। ফলে এলাকার মানুষের ক্ষোভ জমছে, কিন্তু এলাকার মানুষের একটা ভয়ও রয়েছে, যদি এই রাস্তা নিয়ে তারা মুখ খোলে তাহলে তার উপর হামলা। এই চেয়ারে যারা বসেন তারা কি ঠান্ডা ঘরে বসে থাকার জন্য বসে থাকেন? স্বাধীনতার পর থেকে তারা পিচের রাস্তা পাননি, অ্যাম্বুলেন্স ঢোকে না, 7000 মানুষ এইভাবে ভয়ঙ্কর বঞ্চনার মধ্যে। কি বলছেন সাধারণ মানুষ দেখুন। আমাদের সমস্যা এই রাস্তার সমস্যা। এই ধরেন 40 বছর সেই থেকে রাস্তা আমাদের কোনোদিনই পিচই পড়িনি। একটা ডেলিভারি পেশেন্ট নিয়ে আসতে গেলে আমাদের এখানে গাড়ি ঢোকে না। ভোট আছে বলে রাস্তা করে দিব, না রাস্তা হয় না। সরকারের কাছে আমাদের একটাই দাবি যে আমাদের এই রাস্তাটুকু হলেই আমরা সুবিধা অসুবিধে, মা বোনেদের যে ডেলিভারি হওয়া নিয়ে শরীর খারাপ থেকে শুরু করে যতগুলো আমরা অস্বস্তিতা ভোগ করি, ততগুলো আমরা গাড়ি ঘোড়া কিছু নিয়ে যেতে পারিনি। এ নিয়ে অনেকবার মাপজোকও হয়েছে সরকার থেকে কিংবা পার্টির থেকে, অনেকে মাপজোক করে গেছে, আজ হবে আজ হবে, কাল হবে কাল হবে, কিন্তু আমরা এখনও তো সেই আশা দেখিনি। নজরুল মোড় থেকে একদম সেই মাথার মাথা অব্দি 2.5 থেকে 3 কিলোমিটার রাস্তা দিন থেকে খারাপ। আমি ছোটবেলা থেকেই দেখছি আমাদের রাস্তা এই খারাপ, মানুষ চলতে পারে না। আমাদের প্রয়োজন, আমাদের রাস্তা হওয়ার দরকার। ভোট আইলে বলে রাস্তা হবে, কিন্তু তার ভোটের পরে তার কোনো খবরই পায় না। রাস্তা আসটিকে অনেক পড়েই যাচ্ছে। সরকার এসেছে, 7000 মানুষের জন্য কেউ কিছু করেনি। আর ওখানে পঞ্চায়েত আছে, তারা কি করছে? জেলা পরিষদ আছে, তারা কি করছে? দেখো, বাম আমলেও বারংবার বলা হয়েছিল রাস্তা হবে, কিন্তু হয়নি। এই তৃণমূল সরকার প্রায় 11 বছর অতিক্রান্ত, এখনো রাস্তা হয়নি। বিধায়ক একাধিকবারে সেখানে গেছেন, একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছেন রাস্তা হবে। জেলা পরিষদ সদস্যরা গেছেন, রাস্তা হবে। পঞ্চায়েত থেকে গেছে, রাস্তা হবে। পঞ্চায়েত সমিতি থেকে বলা হয়েছে রাস্তা হবে, কিন্তু সবাই দিয়েছে আশ্বাস আশ্বাস আর আশ্বাস। অর্থাৎ ভোটের আগেই রাজনৈতিক নেতারা সেখানে যায়, ফলে তারা তাদের চাপে প্রশাসনিক আধিকারিকরা সেখানে মাপজোক করতে যায় ফিতে নিয়ে। ফলে সেই মাপজোকটাই সার, ফলে রাস্তা হয়নি। ফলে এলাকার মানুষের বারংবার প্রশাসনের দ্বারস্থ, জনপ্রতিনিধিদের সমস্যার কথা জানিয়েছেন, কিন্তু রাস্তা হয়নি। মিলেছে, শুধু আশ্বাস মিলেছে রাস্তা হবে, ভোট মিটলেই। সেজন্য ফিতে নিয়ে মাপজোক হয়েছে। গত 2 মাস আগেও ফিতে নিয়ে মাপজোক হয়েছে, বলা হয়েছিল 15 দিনের মধ্যে রাস্তা হবে, কিন্তু সেটাও প্রায় 1.5 মাস অতিক্রান্ত। ফলে এলাকার মানুষের চরম সমস্যা, তারাও কিন্তু আর বলতে চাইছেন না যে বলে কিছু হবে না, অর্থাৎ এরা রাস্তা করতে দেবে না। আমরা ভোট দিই, কিন্তু রাস্তা কেন পাচ্ছি না, এই প্রশ্ন তুলছে এলাকার মানুষজন। রাস্তা স্বাধীনতার পর থেকে যেটা বলছে ওটা ঠিক নয়, কারণ রাস্তাটা ছিল মাটির। আমরা ওই রাস্তা ঝামা ব্যাটস দিয়ে রাস্তা সুন্দর করে দিয়েছিলাম, কিন্তু ওই রাস্তাটা খুব বড় বলে, বড় অ্যামাউন্ট বলে ওইটা আমরা সুন্দরবন ডিপার্টমেন্ট থেকে করার চেষ্টা করেছি। সেটা আমাদের মোটামুটি স্যাংশন হয়ে যাবে, খুব শীঘ্র স্যাংশন হয়েও গেছে। খুব শীঘ্রই হয়তো 1-2 মাসের মধ্যে টেন্ডার হয়ে কাজ শুরু হবে। তবে জিয়াউল, এই দিকে আমাদের নজর থাকবে এবং কবে রাস্তা হচ্ছে সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। রাস্তা ইমিডিয়েট চাই। স্বাধীনতার পরে পিচ হয়নি, হতে পারে না। এবং নদিয়ার চলে যাব। নদিয়া একটা আইসিইউ তৈরি হয়েছে, সেই আইসিইউ তালা বন্ধ, আইসিইউ খোলে না। আইসিইউ এ প্রচুর দামি দামি যন্ত্রাংশ রয়েছে, সেই আইসিইউ এখন কোমায়। দেখছেন সেই ছবি। সরাসরি চলে যাব প্রতিনিধি রঞ্জিতের কাছে। রঞ্জিত, কতদিন ধরে এই আইসিইউটি পড়ে আছে? কতদিন আগে আইসিইউ তৈরি হয়েছিল?
অয়ন্দা, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো যে হাসপাতালের কথা আমরা বলছি, কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতাল, রাজ্যের একমাত্র সরকারি হার্টের হাসপাতাল। শুধু এখানে হার্টের চিকিৎসাই করা হয় এবং এই হাসপাতালকে কেন্দ্র করে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, হুগলি সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা তারা প্রতিদিন আসেন হার্টের চিকিৎসা করাতে। এই মুহূর্তে গান্ধী মেমোরিয়াল হাসপাতালে মেল এবং ফিমেল মিলিয়ে মোট 12টি আইসিইউ ওয়ার্ড চালু রয়েছে। চাহিদা বেশি থাকার জন্য নতুন 20টি আইসিইউ বেডে অনুমোদন দিচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। সেই অনুযায়ী টাকাও বরাদ্দ করা হয়েছিল। তো দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নতুন 20টি আইসিইউ বেড কাজ প্রায় অধিকাংশ হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত চালু করতে পারেনি হাসপাতাল। সদ্য দায়িত্বপ্রাপ্ত হাসপাতাল আইসিইউ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট, সেই গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টকে এইভাবে অবহেলা করা হচ্ছে। আইসিইউ এ কোনো পরিকাঠামো নেই, আইসিইউ এ কোনো কাজ হচ্ছে না। কি বলছেন রোগীর আত্মীয়রা, দেখুন। আইসিইউ বেড অ্যাকচুয়ালি এটা যেহেতু হার্টের হসপিটাল, সেখানে পর্যাপ্ত দরকার, কিন্তু সেই পরিমাণে নেই এবং যে কটা আছে তার মধ্যেও অর্ধেকের বেশি মানে বন্ধ। কর্তৃপক্ষ তাড়াতাড়ি চালু করুক, আমি পেশেন্ট পক্ষের থেকে এটা আমার দাবি। যেহেতু এটা হার্ট সংক্রান্ত, অন্য কোনো চিকিৎসা হয় না, কিন্তু এখানে আইসিইউ এবং এইচডিইউ অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। কারণ হার্টের পেশেন্টরা তো সবসময় ওই জায়গাটাই দরকার, কিছু হলে একটু প্রবলেম হলেই আইসিইউতে দিতে হবে, তাই সেই জায়গাটা পর্যাপ্ত দরকার। আবার চলে যাব রঞ্জিতের কাছে। রঞ্জিত, কবে খুলবে আইসিইউ? কেন এরকম অবহেলা? ভেতরে তো যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। অয়ন্দা, চাহিদা মতো এখানে আইসিইউ বেড মিলছে না। আত্মীয়রা বারবার অভিযোগ তুলছে। তারপরে কিন্তু স্বাস্থ্য দপ্তর 20টি আইসিইউ বেডে অনুমোদন দিয়েছিল, যেটা হাসপাতাল সুপারের দাবি যে পিডব্লিউ ইলেকট্রিক্যাল বিভাগ তাদের কিছু গাফিলতির জন্য সেই আইসিইউ ওয়ার্ডটা চালু করা যায়নি। তোমার জানি না কি যে কয়েক কোটি টাকা যন্ত্রাংশ সেখানে ভেতরে পড়ে রয়েছে, সেই বেড পড়ে রয়েছে, অথচ এখানে চালু করা যাচ্ছে না। 1 বছরের বেশি সময় ধরে নতুন যন্ত্রাংশ পড়ে রয়েছে, অথচ মানুষ আইসিইউর জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে, রোগীকে অন্যত্র রেফার করতে হচ্ছে। ফলে চাহিদা থাকলেও এখানে চালু করতে পারেনি 20টি নতুন আইসিইউ বেড। এবং ইতিমধ্যে কোনো আশ্বাসও নেই যে কবের মধ্যে আইসিইউটা তৈরি হবে। একেবারে কোনো রকম নির্দিষ্ট দিন বা সময় কিন্তু বলতে পারিনি কবে চালু হবে। শুধুমাত্র একটা কথাই কিন্তু হাসপাতাল সুপার বলেছেন যে স্বাস্থ্য অধিকর্তা ইতিমধ্যে দেখে গেছেন, আশা করছেন যে দ্রুত চালু হবে। তবে আশাটা কত সময় লাগবে আমরা বেশি সময় দিতে পারবো না, কারণ আইসিইউ এর মতো একটা পরিকাঠামো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে, এই নষ্ট হতে দেওয়া যায় না। তাই আমরা চাইবো দ্রুত আইসিইউ চালু হোক, কারণ রোগীরা, গ্রামগঞ্জে রোগীরা তারা তো পরিষেবা পাচ্ছেন না। কি বলছেন সুপার, দেখুন। এটা কিছু ইলেকট্রিক্যাল প্রবলেমের জন্য, ইলেকট্রিক্যাল ফান্ড বা পিডব্লিউডির কিছু প্রবলেমের জন্য ওরা কাজটাকে ইনকমপ্লিট করে রেখে দিয়েছে, যার জন্য এটা কমপ্লিট হয়নি। 20 বেডের আইসিইউ চালাতে গেলে বা আইসিইউ চালাতে গেলে যে স্টাফ স্ট্রেংথ দরকার সেগুলো এখনো আমাদের কাছে নেই, যার জন্য এটা চালানো সম্ভব হচ্ছে না। ডিএইচএস স্যার কথা দিয়েছিলেন যে উনি এসে ভিজিট করে দেখে যাবেন। গতকাল উনি ভিজিট করে সমস্ত কিছু দেখে গেছেন এবং আশা করছি খুব শিগগিরই এগুলো সব সলভ হয়ে যাবে। এবার মালদায় চলে যাব। আখিরা পুকুর গ্রাম এখনো নেই রাজ্য, কুয়ো থেকে জল খেতে হয়, মানে বুঝতে পারছেন, জল নেই, স্বাস্থ্যকেন্দ্র নেই, অঙ্গনওয়াড়ি নেই, কিচ্ছু নেই। মালদার আখিরা পুকুর, মালদা শহর থেকে কত দূর, কি বৃত্তান্ত, কোন পঞ্চায়েতের অধীন, সব জানবো। প্রতিনিধি সেবকের সঙ্গে কথা বলবো। সেবক, মালদা শহর থেকে কত দূরে এই আখিরা পুকুর গ্রাম? কেন এখনো পর্যন্ত, এটা তো আর পৃথিবীর বাইরে নয় যে এখনো পর্যন্ত জল নেই, এখনো পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্র নেই, অঙ্গনওয়াড়ি কেন্দ্র নেই? একদমই, দেখো মালদা শহর থেকে প্রায় 30-32 কিলোমিটার দূর, খুব বেশি দূর এমনটা বলা যাবে না। পুরাতন মালদহের যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের এলাকা এটা আখিরা পুকুর। কিন্তু স্থানীয় মানুষজন যেটা বলছেন যে তারা কোনো পরিষেবাই পাচ্ছেন না। এক কথায় যেটা বলা হয় নেই রাজ্য। এখানে আইসিডিএস সেন্টার নেই, এখানে প্রাথমিক স্কুল অনেক দূরে, এখানে পরিশ্রুত পানীয় জল যেটা অগ্রাধিকার রাজ্য সরকার বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন, অথচ কুয়োর জল তুলে ইদারা জল তুলে জল খাচ্ছেন, খাওয়ার জল ইদারা
আর অন্যান্য কাজে ব্যবহার করতে হচ্ছে পুকুরের জল। আর ইদারার জল একটু এখনকার ব্যাপার আলাদা, কিন্তু একটু চৈত্র বৈশাখ মাস হয়ে গেলেই ইদারায় আর জলের তল খুঁজে পাওয়া যায় না, তখন পুকুর থেকেই জল নিয়ে এসে খাওয়া দাওয়া করেন, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আর পেটের রোগ ভোগ তো আছেই, একটা স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত কাছাকাছি নেই, কোথাও যে হাসপাতালে গিয়ে এই জল খেয়ে অসুস্থ হচ্ছেন, চিকিৎসার জন্য পৌঁছতে গেলে সমস্যায় পড়তে হচ্ছেন তাদের। সব মিলিয়ে যেমন যোগাযোগ, পঞ্চায়েত কাদের, পঞ্চায়েত সমিতি কাদের অবস্থা তেমন এখানে পঞ্চায়েত রয়েছে তৃণমূলের, এখানে পঞ্চায়েত সমিতি তৃণমূলের, এরপরেও কিন্তু দীর্ঘদিন ধরে কাজ হয়নি এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা। আর গ্রাম পঞ্চায়েতের সঙ্গেও আমরা কথা বলেছিলাম, তারাও বলছেন যে হ্যাঁ ওখানে কত মানুষ বসবাস করেন, নলকূপ কত বসানো মানুষ হয়েছিল, বসবাস খারাপ। করেন ওই গ্রামে? এখানে সব মিলিয়ে প্রায় কয়েকশো মানুষের বসবাস, অন্তত 80টি পরিবার রয়েছে, আশেপাশের এলাকা ধরলে আরও পরিবার রয়েছে। অনেকেই পুরাতন মালদায়ের এই পরিষেবা না পেয়ে পাশের গাজল ব্লকের রাজ্যের উপর শাসক নির্ভরশীল। দল তৃণমূল, তারা তা সত্ত্বেও ওই গ্রামে এই রকম অবস্থা। রাজ্যের শাসক দল তৃণমূল, পঞ্চায়েত তৃণমূল, পঞ্চায়েত সমিতি তৃণমূল, উপপ্রধান কি বলছেন দেখুন। অন্যান্য সংসদের তুলনায় সমানভাবে পেলেও সেই এলাকাটা যেহেতু বিস্তীর্ণ ছিল, তার জন্য হয়তো কোনো জায়গায় খামতি থেকে গেছে, সেটা আরও গুরুত্ব সহকারে দেখব। সচেতনতার অভাব হতে পারে, তো আমরা সেটার দিকটাও নজর রাখবো। মেরামত করার প্রয়োজন আছে, আমরা পার্সের ঠিকাদার ইয়েটা সাপ্লাই করলেই আমরা সেগুলো মেরামত করার ব্যবস্থা নেব। পঞ্চায়েত উপপ্রধান বলছেন কোন জায়গায় খামতি থেকে গেছে। দাদা, খামতি থাকবে কেন? মালদা থেকে মাত্র 30 থেকে 32 কিলোমিটার দূরে খামতি থেকে গেল। এ তো আপনাদের ব্যর্থতা, রাজ্য সরকারের মুখ পুড়ছে তার জন্য। আর বিডিও কি আশ্বাস দিচ্ছেন, কি সাফাই দিচ্ছেন দেখি। আমরা আমাদের পঞ্চায়েত সমিতির বিভিন্ন স্কিম থেকে আমরা এগুলো যত সম্ভব দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিয়ে ওখানে বিশেষ করে পানীয় জলটা আগে গুরুত্ব দেওয়া হবে। পানীয় জলের জন্য ব্যবস্থা নিয়ে যে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া, আর তারপরে আইসিডিএস সেন্টার এবং স্কুলের ব্যবস্থাটাও দেখছি। এবার চন্দ্রকোনায় চলে যাব। গাড়ি চালকদের হয়রানির অভিযোগ, গাড়ি চালকদের হয়রানির অভিযোগ এআরটিওর বিরুদ্ধে। শুধু তাই নয়, গাড়ি ধরে গাড়ির চাবি কেড়ে নেওয়ার অভিযোগ। কথা বলবো প্রতিনিধি সুকান্তর সঙ্গে। সুকান্ত, কি হয়েছিল, কেন চাবি কেড়ে নেওয়ার অভিযোগ? চাবি যদি কেড়ে নেন গাড়ির, সেটা কিন্তু বেআইনি। একদমই অন্দা এই দাবি তুলছেন গাড়ির চালকরা, যে কি করে এআরটিও গাড়ি থেকে তাদের চাবি খুলে নিতে পারেন। কোথায় লেখা আছে যে তিনি এই অধিকার পেয়েছেন? সেই দাবিতেই আর এই যে ছোটোখাটো যেসব পণ্য বোঝাই গাড়ি, তাদের উপর যে অত্যাচার চলছে, মানে তারই প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন গাড়ির চালক এবং মালিকেরা। তাদের দাবি যে এআরটিও বড় গাড়িকে হচ্ছে না, পাশ দিয়েই হুশ করে বড় গাড়ি, ওভারলোডিং গাড়ি চলে যাচ্ছে। তারা দাবি করছেন যে ওই ওভারলোডিং বড় গাড়ির জন্য নাকি মাসোহারা রাখা রয়েছে, আর সেই মাসোহারার জন্যই বড় গাড়ি ধরছে না। ছোট গাড়ি মাসোহারা না দেওয়ার ফলেই ছোট গাড়ির উপরে আক্রমণ চালাচ্ছে এআরটিও দপ্তর। এরই প্রতিবাদে দীর্ঘক্ষণ রাজ্য সড়ক অবরোধ করে রাখেন এবং তারপর চন্দ্রকোনা থানার পুলিশ এসে নিয়ন্ত্রণ আনে এবং গাড়ি চলাচল। দেখুন, ঘটনার খবর পেয়ে আমরা যখন খবর পাই যে রাজ্য সড়ক অবরোধ হয়েছে, সাথে সাথেই আমরা পৌঁছে দেখি যে এআরটিও ওই গাড়িগুলিকে রাস্তার ধারে দাঁড় করিয়ে দিয়ে তিনি চলে গিয়েছেন। এক কথায় এআরটিও বা পরিবহন দপ্তরের কারোর সাথে যোগাযোগ করে ওঠা সম্ভব হয়নি। অয়ন্দা, এআরটিওকে তো জবাব দিতেই হবে, যাই অপরাধ করে থাকুক না কেন সেটা আইন মোতাবেক মোকাবিলা করা যেত, কিন্তু গাড়ির চাবি নিয়ে নেওয়ার অধিকার কার আছে? দেখাবো বিক্ষোভকারীরা কি বলছেন। আইচার গাড়িগুলো আমাদের 6.5 টন করে পাসিং আছে, ওগুলো 7 টন করে মাল বওয়া হচ্ছে, মানে 5 কুইন্টাল মালের জন্য ওরা কেস দিচ্ছে আরটিও, ঘাটাল আরটিও। এই জন্য আমরা এখানে পথ অবরোধ করেছি। 5 টন থেকে 1 টন মাল আমাদের ছাড়তে হবে। আর কাঠিগুলো গাড়ির খুলে নিয়ে চলে গেছে কেন আরটিও, এটার তাকে কৈফিয়ত দিতে হবে। গাড়ির কাঠি খুলে নিয়ে যাওয়ার অধিকার তার নাই। যতক্ষণ না আরটিও এখানে আসে ততক্ষণ পর্যন্ত করবো। আরটিওকে আসতে হবে এখানে, কাঠি খুলে নিয়ে পালিয়ে গেছে গাড়ির।